আজ এই ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটি, যেটা তোমাদের ক্লাস 11-এর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পুঁই মাচা গল্পটির বিষয়বস্তু এবং এই গল্পটির আলোকে গল্পকার কোন সত্যের দিকটা আমাদের কাছে ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা পুরো দেখলে আশা করি তোমাদের কাছে এই বড় গল্প পুঁই মাচা গল্পটা ক্লিয়ার হয়ে যাবে এবং গল্পটা এবং আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো আমরা এই গল্পটির বিষয়বস্তু আলোচনা করি এবং এই গল্পটির মধ্য দিয়ে গল্পকার কোন সত্যের দিকটা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটা একটু জেনে নিই। পুঁই মাচা গল্পটির বিষয়বস্তু আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে এই পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে। কি বললাম? মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে এই পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে। সহায়হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণার পরিবারকে কেন্দ্র করেই এই গল্পটি আবর্তিত হয়েছে। অর্থাৎ পুঁই মাচা গল্পের বীজ বোনা হয়েছে সহায়হরি চাটুর্যে এবং অন্নপূর্ণার পরিবারকে নিয়ে। এই সহায়হরি চাটুর্যে দরিদ্র ব্রাহ্মণ সহায়হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণার 3 কন্যা, খেন্তি, পুঁটি এবং রাধি। কিন্তু গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে খেন্তি। খেন্তির অবর্তমানে তারই প্রাণের দোসর হয়ে ধরা দিয়েছে পুঁই গাছটি। অর্থাৎ পুঁই গাছটি এই খেন্তির অবর্তমানে হয়ে গেছে তারই একটা জীবনের প্রতীক। প্রকৃতির কোলে লালিত খেন্তি এবং প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই পুঁই গাছটি হয়ে গেছে 2 প্রাণের স্পন্দন। এই পুঁই গাছকে লক্ষ্য করেই, তার বেড়ে ওঠাকেই লক্ষ্য করেই আমরা খেন্তির আভাস পাই এবং পুঁই গাছের এই বেড়ে ওঠা প্রকৃতিতে তার বেঁচে থাকার মধ্যে আমরা জীবনশৈলী হিসেবে খুঁজে পাই খেন্তির চরিত্রকে। অর্থাৎ পুঁই গাছটির প্রতিটি পরতে পরতে আমরা ঘ্রাণ পাই খেন্তির। এই খেন্তির অবর্তমানে অন্নপূর্ণা, সহায়হরি চাটুর্যে, পুঁটি এবং রাধির কাছে পুঁই গাছটি হয়ে গেছে তার জীবনের প্রতীক। এইভাবেই এই গল্পটা আবর্তিত হয়েছে। আমরা বিষয়বস্তুটা বুঝলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে পুঁই গাছটি আসলে কি এবং খেন্তি এবং পুঁই গাছের মধ্যে সম্পর্কটা কি। প্রথমেই আমি বলেছি এই গল্পটি আবর্তিত হয়েছে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারকে কেন্দ্র করে। এই পরিবারের প্রধান হলেন সহায়হরি চাটুর্যে। তিনি মাছ ধরে আর রস খেয়েই ব্যস্ত থাকেন। সংসারের কি হলো না হলো সেদিকে তার কোনো নজর থাকে না। কার গাছ কাটা হয়েছে, সেই রস খেয়ে কিভাবে মজায় আনন্দে থাকতে পারবেন এ নিয়েই তার মাথা ব্যথা। আর এই রস খাওয়াকে কেন্দ্র করেই গল্পটা শুরু হয়েছে আমরা দেখতে পাই। সংসারের কি হলো না হলো সেদিকে তার কোনো নজর নেই, কিন্তু সেদিকটা নজর থাকে পরিবারের মেয়েদের। তার 3 কন্যা খেন্তি, পুঁটি এবং রাধি, তাদেরও যে বয়স বাড়ছে, তাদের বিয়ে থা দিতে হবে সেদিকে তার যেন কোনো নজর নেই। আবার এদিকে বিয়ে থা সময় মতো না দিতে পারলেও সমাজে নিন্দে ওঠে, কথা রটে, কিন্তু তাতেও তার কোনো যেন ধ্যান ভাঙে না। চৌধুরীদের, গ্রামের চৌধুরীদের মণ্ডপে, পুজো মণ্ডপে কথা উঠেছে তাদেরকে একঘরে করে দেওয়ার। তার কারণ কি? খেন্তির বয়স হয়েছে, তাকে বিয়ে থা দেওয়া হচ্ছে না। তার উপর খেন্তির আর একটা খুঁত আছে, আশীর্বাদ হওয়ার পরেও তার বিয়ে দেওয়া হয়নি। এই কারণে গ্রামের মাতব্বররা তারা সিদ্ধান্ত নিয়েছেন এই চাটুর্যে পরিবারকে একঘরে করে দেবে। অর্থাৎ গ্রামে তাদের ছোঁয়া জল পর্যন্ত কেউ আর খাবে না। 14-15 বছরের মেয়ে খেন্তি তার বয়সের তুলনায় অনেকটাই লম্বা, গোলগাল চেহারা। তার চুলগুলো রুক্ষ এবং অগোছালো। আমরা গল্পের প্রবেশেই তাকে দেখতে পাই যে এক আঁটি শুকনো হলদে পুঁই শাকের ডাঁটা নিয়ে সে বাড়ির মধ্যে প্রবেশ করেছে এবং গয়ার খুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। ডাঁটাগুলো প্রায় শুকনো এবং হলদে হয়ে যাওয়া দেখে
অন্নপূর্ণা প্রচণ্ড বিরক্ত হন। তিনি বলেন যে রায়েরা খুব চালাকি করে তাকে দিয়ে এই পুঁই শাকগুলো তুলিয়ে পরিষ্কার করে নিয়েছে। তাই তিনি অর্থাৎ অন্নপূর্ণা তার ছোট মেয়ে রাধিকে আদেশ দেন সেই মুহূর্তে যেন ওই পুঁই ডাঁটাগুলো খিড়কি দরজা দিয়ে বাইরে ফেলে দিয়ে আসে। এতে খেন্তি প্রচণ্ড দুঃখ পায়, তার মন কষ্টে ভরে ওঠে এবং চোখ দুটো জলে ভরে যায়। তার কারণ খেন্তির পুঁই শাক অত্যন্ত প্রিয়। কিন্তু মেয়ের এই করুণ অবস্থা দেখে অন্নপূর্ণার হৃদয় সজল হয়ে ওঠে, তারও চোখে জল এসে যায়। সে পারে না, কারণ সে তো মা হয়ে সন্তানের এমন দুঃখ সহ্য করতে পারে না। তাই অন্নপূর্ণা শেষ পর্যন্ত সকলের অগোচরে সেই পুঁই ডাঁটার কিছু তুলে এনে আবার চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে। খেন্তিকে অবাক করে তার পাতে যখন পুঁই শাক দেয় অন্নপূর্ণা, তখন খেন্তির সে কি আনন্দ, এবং খেন্তিকে দুবার দিতে গেলে সেটা আবার নেয় এবং চেটে পুটে সেটা খায়, মজা করে সে খায়। এরপরই দেখা যায় খেন্তির চরিত্রের মধ্যে সহজ সরল ভাব। তার চরিত্র, সে বড় হলেও তার চরিত্রের মধ্যে একটা সরলতা রয়েছে। সে কারণেই সহায় হরি তাকে নিয়ে যখন 15-16 কেজি একটা আলু তুলে নিয়ে আসে চুরি করে, তখন অন্নপূর্ণা সেটা ধরে ফেলেছিল এবং সহায় হরিকে যখন জিজ্ঞাসা করে এটা কোথা থেকে পেলে, সহায় হরি তাকে মিথ্যে বলেছিল। কিন্তু অন্নপূর্ণা জানে এটা মিথ্যা, এবং সেই মিথ্যা প্রমাণ করার জন্য সে যখন খেন্তিকে বলে, খেন্তি কিন্তু তার কাছে সহজ সরলভাবে সত্যটা প্রকাশ করে দেয়। এই রকম খেন্তির চরিত্র, একটা সহজ সরল মেয়ে, কিন্তু সে উচ্ছুগ্য একটা মেয়ে। কেন না, আশীর্বাদ হয়েও তার বিয়ে হয়নি। সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কালীময় খেন্তির একটা সম্বন্ধ করে দিয়েছিল এবং তার সঙ্গে বিবাহ স্থির হয়েছিল, যথারীতি আশীর্বাদও হয়েছিল। কিন্তু তার পরক্ষণেই সহায় হরি খবর পায় শ্রীমন্ত মজুমদারের ছেলেটা চরিত্রহীন, দুশ্চরিত্র। কুম্ভকারদের আত্মীয়জনদের কাছ থেকে সে নাকি বেদরক প্রহার পেয়েছে, অর্থাৎ মার খেয়েছে। সেই জন্য সহায় হরি তার সঙ্গে আর বিয়ে দেয়নি। এইভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে খেন্তির একটা দিক অঙ্কন করেছেন। খেন্তি নিরীহ, সহজ সরল গ্রামের একটা গ্রাম্য প্রকৃতির মেয়ে, প্রকৃতির কোলে আজন্ম লালিত। সে তার ছোট বোনকে নিয়ে তার প্রাচীরের ধারে একটা পুঁই গাছ লাগায়, কারণ পুঁই শাক তার অত্যন্ত প্রিয়। এবং সে তার মাকে জানায় যে সে প্রতিদিন এতে জল ঢালবে, জল দেবে ওই পুঁই গাছের গোড়ায়। ধীরে ধীরে একটা বৈশাখ মাস এলো। সেই বৈশাখ মাসে দোজবরের সঙ্গে, কলকাতার একটা ব্যবসায়ী দোজবরের সঙ্গে খেন্তির বিবাহ হলো। যদিও বয়সের ডিফারেন্সটা অনেক ছিল, প্রায় 40, কিন্তু ব্যবসায়ী, ধনী, চুন সিমেন্টের ব্যবসা তার, অনেক ধনী, বিত্তবান। তার সঙ্গে বিবাহ হয়ে গেল খেন্তির, এবং তার পণের টাকাটা কিন্তু সহায় হরি পুরোটা দিতে পারেনি, প্রায় 250 টাকার মতো পণ বাকি ছিল। এবং সেইখান থেকেই আমরা দেখতে পাই এই গল্পের যেন একটা ট্র্যাজেডি ঘুরে গেছে, গল্পের একটা মোড় ঘুরে গেছে। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে খেন্তির উপরে যে অত্যাচার, অমানবিক নিপীড়ন, অত্যাচার চলেছে সেটা চিত্রিত করেননি, কিন্তু গল্পের পড়তে পড়তে আমরা পড়তে গেলে পাই তার উপর অত্যাচার হয়েছে। কারণ এক ফাল্গুন মাসে যখন খেন্তির বসন্ত হলো, তখন শ্বশুর বাড়ির লোকেরা তাকে তুলে পাঠিয়ে দিল সহায় হরির এক দূর আত্মীয় বাড়ির কাছে, বোনের কাছে, বোনের বাড়িতে। সেখানে তাকে পাঠিয়ে দিল। এমন তারা নির্দয়, এমন তারা অত্যাচারী, তারা খেন্তির গলা থেকে, গা থেকে গহনাগুলো খুলে নিয়েছিল। খেন্তিকে তারা খেতে দিল না, খেন্তিকে তারা বাড়িতে রাখলো না, কিন্তু খেন্তির গলা থেকে, শরীর থেকে সমস্ত গহনাগুলো খুলে নিল। এমন একটা অসহায় অবস্থায় খেন্তিকে ফেলে রেখে গেল সহায় হরির দূর সম্পর্কের ওই বোনের বাড়িতে। আবার বছরের পর বছর চলে যায়। সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় ঘুরে ঘুরে আবার চলে যায়। আবার পৌষ মাস আসে, আবার পিঠে পার্বণের যুগ, পিঠে পার্বণের সময়। অন্নপূর্ণা পুঁটি এবং রাধিকে নিয়ে পিঠে করে, এবং যখন পিঠে খেতে বসে
পুঁটির চোখ তখন সজল হয়ে ওঠে, কারণ তার দিদির কথা মনে পড়ে, খেন্তির কথা মনে পড়ে। খেন্তি অত্যন্ত পিঠে ভালোবাসত। কিন্তু সেই সময়তেই তারা প্রত্যেকে নির্বাক হয়ে দেখে খেন্তির বসানো পুঁই গাছটার দিকে, যে পুঁই গাছটা প্রকৃতির কোলে আপনা থেকে বেড়ে উঠেছে এবং মাচা ভর্তি হয়ে গেছে। এই যে পুঁই গাছটা, এই পুঁই গাছটাই হয়ে গেছে খেন্তির দোসর, খেন্তির প্রাণের স্পন্দন। এইভাবেই একটা পুঁই গাছের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অঙ্কন করেছেন খেন্তির চরিত্র, খেন্তির জীবনশৈলী, এবং খেন্তি কিভাবে অবর্তমান থেকেও পুঁই গাছের মধ্য দিয়ে পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে বর্তমান হয়ে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।